এর প্রথম দিকে মানে 2020 শতাব্দী মানে হচ্ছে 2000 সালের দিকে আর কি, বিংশ শতাব্দীর প্রথম দিকে অধ্যাপক এডউইন ক্যানন এটা হচ্ছে যে ক্যানন হবে, এডউইন ক্যানন। তারপর হচ্ছে কার সান্ড্রাস, এগুলো বিদেশিদের নামের উচ্চারণ তো একটু ভিন্ন হতে পারে, যে এডউইন ক্যানন এবং সান্ডার্স। এরপর হচ্ছে ডাল্টন, তারপর হচ্ছে রবিন্স প্রমুখ আধুনিক অর্থনীতিবিদগণ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের একটি বিকল্প তত্ত্ব প্রচার করে, মানে একটা বিকল্প তত্ত্ব প্রচার করেছেন তারা। এটি কাম্য জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। তার মানে এই কাম্য জনসংখ্যা তত্ত্ব যেটা, সেটা চারজন ব্যক্তি আমরা পাচ্ছি, এডউইন ক্যানন, কার সান্ডার্স। তারপর হচ্ছে এই তত্ত্বের এটা বয়শূন্য র হবে। এই তত্ত্বের মূল বক্তব্য হলো মাথাপিছু আয়, খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। এই তত্ত্বের মূল বক্তব্য হলো মাথাপিছু আয় যে পর্যায়ে সর্বোচ্চ হয়, মাথাপিছু আয় যেই পর্যায়ে সর্বোচ্চ হয়, জনসংখ্যার আয়তন সেই পর্যায়ে কাম্য বা বাঞ্ছনীয় হয়। তার মানে মাথাপিছু, দেখো একটু কথাটা শোনো, মাথাপিছু আয় আমি একটু লিখে দিই যে মাথাপিছু আয় সর্বোচ্চ হবে, কি হবে? সর্বোচ্চ হবে কখন? যখন জনসংখ্যার পরিমাণ কাম্য হবে, মানে জনসংখ্যার পরিমাণ একটা নির্ধারিত হবে আর কি, জনসংখ্যার পরিমাণ কি হবে? কাম্য হবে, কি হবে? কাম্য হবে। তার মানে মাথাপিছু আয় সর্বোচ্চ হবে যখন জনসংখ্যার পরিমাণ কি হবে? কাম্য হবে। জনসংখ্যার পরিমাণ কি হবে? কাম্য হবে। মাথাপিছু আয় সর্বোচ্চ হবে যখন জনসংখ্যার পরিমাণ কি হবে? কাম্য হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে এই তত্ত্বের মধ্যে দেখো জনসংখ্যা কতটুকু থাকে, যেমন আমার দেশে এই মুহূর্তে 16 কোটি মানুষ। এখন তোমার কাছে আমার প্রশ্ন, এটা কি কাম্য নাকি বেশি? এই যে কাম্য জিনিসটা আসলে ক্লিয়ার না যে কতটুকু, মানে অপটিমাম আর কি, কাম্য মানে কি অপটিমাম। এখন এই অপটিমাম জিনিসটা কতটুকু সেটা আসলে স্পেসিফিক কোনো ধারণা না, এটা একটা কল্পনা, এবং এটার মাধ্যমে হচ্ছে তোমার হচ্ছে বাস্তবিকভাবে মিল রাখা। যেমন ইউরোপ আমেরিকার দেশগুলো, উন্নত রাষ্ট্রগুলো, ওরা একটা নির্ধারণ করে যে এটা আমার জন্য কাম্য, এবং এটার চেয়ে বেশি হলে তারা বলে যে অধিক জনসংখ্যা, আবার এটার যে কম হলে বলে যে আমাদের দেশ কম জনসংখ্যা। যেমন তুমি বলতে পারো সুইজারল্যান্ড, তারপর হচ্ছে ভ্যাটিকান সিটি, এরপরে হতে পারে নিউজিল্যান্ড। এরা মনে করো আমার দেশের জন্য জনসংখ্যা 7 কোটি থাকা দরকার। বা কানাডাতে মনে করো বাংলাদেশ থেকে প্রতি বছর কানাডাতে পড়াশোনা করতে যায়, কিন্তু কানাডার প্রধানমন্ত্রী বা কানাডার মন্ত্রী পরিষদ ওরা একটা চিন্তা করে যে আমাদের দেশে আগামী 2030 সালে জনসংখ্যার পরিমাণ হবে এত। এখন আমাদের দেশে জনসংখ্যার পরিমাণ কত হবে? মনে করো 10 কোটি। আমাদের দেশে এই মুহূর্তে মানুষ আছে 8 কোটি, সামনে আরও 6 বছর আছে। তাহলে এই 6 বছরে আমরা বিদেশ থেকে পড়াশোনার জন্য বিভিন্ন মাধ্যমে আমাদের দেশের নাগরিকত্ব দিব এত লাখ মানুষকে, আবার জন্মের মাধ্যমে বাড়বে এত লাখ, আবার অন্য দেশ থেকে আমাদের দেশে সুযোগ দিব এত লাখ, আমরা সিটিজেনশিপ দিব এত লাখ। এইভাবে করে ওরা একটা কাম্য জনসংখ্যা নির্ধারণ করে, ওটা ওই দেশের পার্সপেক্টিভে। ঠিক একই রকম যে এই 4 জন ব্যক্তিবর্গ বলেছে যে কাম্য জনসংখ্যা মানে মাথাপিছু আয় কত হলে তখন হচ্ছে জনসংখ্যার পরিমাণ কাম্য হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা কয়েকটা ডেফিনেশন একটু দেখো। কে.ই. বোল্ডিংয়ের মতে যে জনসংখ্যা দ্বারা জীবনযাত্রার মান সর্বোচ্চ পর্যায়ে থাকে, মানে যেই জনসংখ্যা দ্বারা জীবনযাত্রার মান সর্বোচ্চ পর্যায়ে থাকে তাকে বলা হচ্ছে কাম্য জনসংখ্যা। কথা একটু মনোযোগ দিয়ে শুনিও, যেই জনসংখ্যার পরিমাণ দ্বারা জীবনযাত্রার মান, যেই জনসংখ্যার পরিমাণ দ্বারা জীবনযাত্রার মান, যেই জনসংখ্যার পরিমাণ দ্বারা জীবনযাত্রার মান সর্বোচ্চ পর্যায়ে থাকে তাকে বলা হচ্ছে কাম্য জনসংখ্যা। তাহলে যে জনসংখ্যা দ্বারা জীবনযাত্রার মান সর্বোচ্চ পর্যায়ে থাকে তাকে বলা হয় কাম্য জনসংখ্যা। আচ্ছা, এরপরে অর্থনীতিবিদ ডাল্টন বলেন কাম্য জনসংখ্যা হলো যা সর্বাধিক মাথাপিছু আয় প্রদান করে, সর্বাধিক মাথাপিছু আয় প্রদান। তাহলে অর্থনীতিবিদ ডাল্টনের মতে মাথাপিছু আয় সর্বোচ্চ হলে সেটা কাম্য, আবার বোল্ডিংয়ের মতে হচ্ছে জীবনযাত্রার মান সর্বোচ্চ পর্যায়ে গেলে সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা। মানে এক একজনের আসলে এক এক মতবাদ। ওই যে আমি একটু বললাম না, স্পেসিফিক একদম
নির্দিষ্ট কি সেই জিনিসটা কোনো অর্থনীতিবিদ ডিফাইন করতে পারেনি, কারণ এটা আসলে ডিফাইন করা যায় না, কারণ একজন একটা বলেছে তো আরেকজন এসে আরেকটা মতবাদ উপস্থাপন করবে, মানে ভিন্নতা থাকবে। আচ্ছা আমরা তাহলে এখন এই বিষয়গুলো একটু তোমাদের সাথে আলোচনা করি বিস্তারিত, তাহলে তোমাদের আরও একটা খোলামেলা ধারণা আসবে। ও এখানে একটু কথা আছে, দেখো এখানে একটা এমসিকিউ বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে আমরা জানি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, এটা হচ্ছে যে থমাস রবার্ট ম্যালথাসের, আর কাম্য জনসংখ্যা তত্ত্ব হচ্ছে কার জানো, সেটা হচ্ছে কার সানরাইসের, কার সানরাইসের, এটা হচ্ছে কার সানরাইসের, রে কলমে কাজ করে না এমসিকিউ, এটা হচ্ছে কার সানরাইসের, যে কাম্য জনসংখ্যা তত্ত্বটা কার সানরাইসের। আচ্ছা এখন আমরা একটু দেখব সেটা হচ্ছে দাঁড়াও আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে একটু আমি তোমাদের সামনে বিষয়টা তুলে ধরি, এই তো চলে আসছে। আচ্ছা দেখো এখানে আমরা একটু আলোচনা করি বিষয়টা। দেখো কাম্য জনসংখ্যা নির্ণয়ে ডালটনের একটা সূত্র আছে, দেখো কাম্য জনসংখ্যা নির্ণয়ে, কাম্য জনসংখ্যা তত্ত্বটি কিন্তু কার সানরাইসের, কিন্তু কাম্য জনসংখ্যা নিয়ে যেহেতু 4 জনে কাজ করেছে, এর মধ্যে অধ্যাপক ডালটন একটা সূত্র দিয়েছেন, সূত্রটা হচ্ছে এরকম যে m সমান কি সমান, m সমান a মাইনাস ও ডিভাইডেড বাই ও, m সমান a মাইনাস ও ডিভাইডেড বাই ও, a minus o divided by o, a minus o divided by o, a minus o divided by o, আমার সাথে মুখে মুখে বলো, এখনই মুখস্থ হোক, a minus o divided by o, a minus o divided by o, a minus o divided by o, a minus o divided by o। এখন এখানে কোনটা দিয়ে কি বোঝায় একটু আমরা দেখি, দেখো m দিয়ে কি বোঝাচ্ছে, দেখো m দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অসামঞ্জস্যের পরিমাণ, অসামঞ্জস্যের পরিমাণ, ইংলিশে বলা হয় মাল অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে অসামঞ্জস্যতার পরিমাণ, মানে ঘাটতি বা অসামঞ্জস্যতার পরিমাণ, মানে ইমব্যালেন্স আর কি, এটাকে আমরা এম দিয়ে ইমব্যালেন্সও বলতে পারি, যে মাল অ্যাডজাস্টমেন্ট যেই কথা, ইমব্যালেন্স একই কথা। 2 নম্বর এ দিয়ে বোঝাচ্ছে প্রকৃত জনসংখ্যা, এ দিয়ে বোঝাচ্ছে কি প্রকৃত জনসংখ্যা, মানে অ্যাকচুয়াল পপুলেশন। আবার ও দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কাম্য জনসংখ্যা, অপটিমাম পপুলেশন। তাহলে একটু আমার সাথে বলো তো, এম সমান মাল অ্যাডজাস্টমেন্ট, এম সমান মাল অ্যাডজাস্টমেন্ট, এম সমান মাল অ্যাডজাস্টমেন্ট, এম সমান মাল অ্যাডজাস্টমেন্ট, এম সমান অসামঞ্জস্যতার পরিমাণ, এম সমান অসামঞ্জস্যতার পরিমাণ, এম সমান অসামঞ্জস্যতার পরিমাণ, এ সমান প্রকৃত জনসংখ্যা, এ সমান প্রকৃত জনসংখ্যা, এ সমান প্রকৃত জনসংখ্যা, এ সমান প্রকৃত জনসংখ্যা, যেটাকে বলা হয় অ্যাকচুয়াল পপুলেশন। আবার ও সমান হচ্ছে কাম্য জনসংখ্যা, 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 ও সমান হচ্ছে অপটিমাম পপুলেশন, ও সমান হচ্ছে অপটিমাম পপুলেশন। আশা করি এই সূত্রটা ব্যবহার করে তুমি পারবা, প্রয়োজনে বারবার লিখিও যে m সমান a মাইনাস ও ডিভাইডেড বাই ও, আরেকবার m সমান a মাইনাস ও ডিভাইডেড বাই ও, এটাই হচ্ছে সূত্র, এটা কি সূত্র। আচ্ছা আমি একটু তোমাদেরকে এখানে বলে রাখি, দেখো এখানে সূত্র, এই সূত্রটা ব্যবহার করার ফলে তোমার যদি ধনাত্মক মান আসে, কি মান আসে, ধনাত্মক মান আসে, ধনাত্মক মানে হচ্ছে প্লাস মান আসে, ধনাত্মক মানে কি প্লাস মান, তখন হচ্ছে অধিক জনসংখ্যা নির্দেশ করে, তখন কি জনসংখ্যা, অধিক জনসংখ্যা নির্দেশ করে। আবার যদি মান আসে হচ্ছে ঋণাত্মক, মান কি আসবে, যে তোমার হচ্ছে ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস, তখন হচ্ছে কম জনসংখ্যা নির্দেশ করে, কম জনসংখ্যা নির্দেশ করে। আবার যদি মান আসে মনে করো 0, এই যে 0, তখন হচ্ছে কাম্য জনসংখ্যা নির্দেশ করে, তখন কি কাম্য জনসংখ্যা নির্দেশ করে। তাই একটু আমার সাথে বলো তো, ধনাত্মক হলে অধিক জনসংখ্যা, 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 ঋণাত্মক হলে কম জনসংখ্যা, ঋণাত্মক হলে কম জনসংখ্যা, 0 হলে কাম্য জনসংখ্যা, 0 হলে কাম্য জনসংখ্যা। কথাগুলো একটু বলো, আমরা কিন্তু সারাদিন অফলাইন ক্লাস নিয়ে একেবারে টানা 8-10 ঘন্টা ক্লাস নিয়ে এরপরে ভিডিও শ্যুট করতে আসি, কিন্তু তারপরও মানে আমার তরফ থেকে আল্লাহর রহমতে কোনো ঘাটতি থাকে না, যে অনেক সময় দেখবার চোখের মধ্যে একদম চোখ লাল হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কোনো জায়গায় ঘাটতি রাখি না, যতদূর আমার পক্ষে সম্ভব ওই প্রসেসটা আমার থাকে। কিন্তু এখন তুমি যদি একটু আমার সাথে না বলো, তাহলে এটা হচ্ছে নোংরা আচরণ, এটা বিশ্রী আচরণ। আমি তো মাঝে মাঝে দুষ্টামি করে বলি যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ক্লাসে আমার সাথে কথা না বলে অন্য কারোর সাথে কথা বলা, অন্য কিছু চিন্তা করা, তার মানে আমার সাথে পরকীয়া করা, মানে অন্য কারোর সাথে পরকীয়া করা আর কি। আচ্ছা ধনাত্মক মানে কি, সেটা হচ্ছে অধিক জনসংখ্যা, ঋণাত্মক মানে কম জনসংখ্যা, যাতে গুম না আসে সেজন্য, আমারও আসবে না তোমারও আসবে না সেজন্য এগুলা বারবার বলা আর কি। আচ্ছা এরপরে হচ্ছে 0 মানে হচ্ছে কাম্য জনসংখ্যা। চলো আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখবো এখন।
প্র্যাকটিক্যাল উদাহরণ দেখলে আশা করি ইনশাল্লাহ পারা যাবে। আচ্ছা, এখানে একটা চিত্র আমরা অঙ্কন করেছি, কিন্তু একটা মান আঁকলে তোমাদের জন্য বিষয়টা ভালো হয়। আচ্ছা, আমরা একটা এখানে যে মানটা দেওয়া আছে এটা দিয়ে আমরা একটা তালিকা দিই, তোমাদের পরীক্ষার প্রশ্নে যেহেতু তালিকা থাকবে একটা তালিকা দিচ্ছি। আরে এখানে আমরা দিই, দেখো এত বড় লাগবে না, ছোট করে দিই না। এটা হচ্ছে দেশ, এটা কি দেশ, এরপর এটা হচ্ছে জনসংখ্যা, এটা হচ্ছে মাথাপিছু আয়। আমি 3টা দেশ দিই, কয়টা দেশ আছে 3টা দেশ দিলাম, সমস্যা নেই, একই কথা। মনে করো এই দেশ মানে না, এটা হচ্ছে ইউএসএ আমেরিকা, এটা হচ্ছে মনে করো সৌদি, এটা হচ্ছে বিডি মানে হচ্ছে বাংলাদেশ। মনে করো 3টা দেশ দিলাম আর কি। আচ্ছা, 3টা দেশের জনসংখ্যা কি দিলাম, জনসংখ্যা কি দিলাম, জনসংখ্যা হচ্ছে মনে করো এদের হচ্ছে 10 কোটি, এদের হচ্ছে 12 কোটি, এদের হচ্ছে কি 14 কোটি। কত কোটি, 14 কোটি। আবার 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 মাথাপিছু আয়, এটা হচ্ছে মাথাপিছু আয়। এগুলো কাল্পনিক, এগুলো পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে। মাথাপিছু আয় মনে করো ওদের হচ্ছে 1200 কি কমা বসে নাকি, 1200 শেষে না কমা বসবে। এটা হচ্ছে 1200, এটা হচ্ছে 1400, এটা মনে করো আবার 1200, এটা 1500 দিই। এটা হচ্ছে 1200। তাহলে দেখো বিন্দু হবে আর কি, দেখো আমরা তাহলে তুই যে কাল্পনিকভাবে ধরে নিলাম, মনে করো এই যে জনসংখ্যা, এখানে কি দেওয়া আছে জনসংখ্যা না, তাহলে দেওয়া আছে জনসংখ্যা, আঁকতে বলেছে মাথাপিছু, তাহলে যেটা আঁকতে হবে সেটা হচ্ছে লম্ব অক্ষে, যেটা আঁকতে বলবে সেটা হচ্ছে লম্ব অক্ষে, যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এই জনসংখ্যা ভূমি অক্ষে। মনে করো এই যে PU যেটা দেওয়া আছে, এখানে আমি মান দিলাম, মনে করো কত দিলাম, এই যে জনসংখ্যা প্রথমে 10, এখানে আমি 10 দিলাম। এরপর হচ্ছে N এর জায়গায় আমি দিলাম মনে করো 12, এরপরে P0 জায়গায় আমি দিলাম হচ্ছে মান হচ্ছে 14। এখানে কিন্তু প্রতীক দিয়ে দেওয়া আছে, প্রতীক দিয়ে দিলে আসলে বুঝতে একটু কঠিন, কিন্তু মান দিয়ে দিলে তোমার জন্য বোঝার কি সহজ। আচ্ছা, এখন এখানে মাথাপিছু দেখো 1200, 1500, 1200, তার মানে প্রথমে আমি এখানে দিলাম হচ্ছে, এখানে অন্য কালার ইউজ করি, এখানে হচ্ছে আমি মনে করি এটা দিলাম হচ্ছে 1200, মান দিলাম আর কি। এরপরে এটা মনে করো আমি মান দিলাম হচ্ছে 1500, শেষ। এখন দেখো প্রথমে জনসংখ্যা যখন 10 কোটি তখন হচ্ছে আমার হচ্ছে 1200, তখন কত 1200, এখানে একটা বিন্দু হবে। এরপরে জনসংখ্যা যখন 12 কোটি তখন হচ্ছে 1500, তার মানে এখানে একটা বিন্দু হবে, এই দেখো এখানে একটা বিন্দু হবে, এখানে একটা বিন্দু হবে। আবার জনসংখ্যা যখন 16 কোটি তখন মাথাপিছু আয় আবার কমে 1200 হয়ে যায়, এখানে একটা বিন্দু হবে। এখন এই 3টা বিন্দু যোগ করে দাও, এই দেখো এখান থেকে গিয়ে এভাবে করে আস্তে করে এভাবে নেমে আসবে। এই যে এখানে মনে করো এটা A বিন্দু দিতে পারো, এটা M বিন্দু, এটা হচ্ছে B বিন্দু। এটাই হচ্ছে তোমার খাম্য জনসংখ্যা তত্ত্বের কি চিত্র, এই খাম্য জনসংখ্যা তত্ত্বের কি চিত্র। একটু খেয়াল করো, তাইলে একটু খেয়াল করে তোমার জিনিসটা বুঝে আসবে। দেখো এখানে এটাতে হচ্ছে জনসংখ্যার পরিমাণটা বেশি। জনসংখ্যার পরিমাণ কি মানে এখানে হচ্ছে জনসংখ্যার পরিমাণ হচ্ছে 14 কোটি, আর অন্যদিকে মাথাপিছু আয় কত 1200, তার মানে এখানে হচ্ছে অধিক জনসংখ্যা নির্দেশ করে, এই অংশের মধ্যে অধিক জনসংখ্যা। আবার কম জনসংখ্যা দেখো এখানে হচ্ছে 10 কোটি, এখানে কি 10 কোটি, আবার মাথাপিছু আয় কত এই যে 1200, তার মানে এখানে হচ্ছে কম জনসংখ্যা নির্দেশ করে। কি জনসংখ্যা নির্দেশ করে, কম জনসংখ্যা। আর বরাবর সমান হয়, সর্বোচ্চ মাথাপিছু হচ্ছে কত 1500, আবার অন্যদিকে জনসংখ্যা কত 12। এটাই হচ্ছে M, এইটাই হচ্ছে মাল অ্যাডজাস্টমেন্ট। এটা কি মাল অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে কি দক্ষতার পরিচয়। আচ্ছা, এখন পরীক্ষার প্রশ্নে তোমাদের যা করতে হবে, দেখো এখানে কোন দেশে কাম্য জনসংখ্যা, USA তে কাম্য জনসংখ্যা নাকি হচ্ছে সৌদি আরবে, নাকি হচ্ছে বাংলাদেশে, তোমাদের এটাই হচ্ছে দায়িত্ব, এটা হচ্ছে হোমওয়ার্ক। দেখো তুমি পরীক্ষার খাতা যেটা করবা, মানে এখন হোমওয়ার্ক দিচ্ছি, প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে দিও, আমি আমার নাম্বারটাও দিয়ে দিব একটু পরে। দেখো তুমি আমেরিকার জন্য প্রথমে লিখবা, মানে USA দেশের জন্য, কোন দেশের জন্য, USA-র জন্য, যে মান লিখবা কাম্য জনসংখ্যা দিয়ে মান লিখে নিজে অঙ্ক করবা যে তোমার হচ্ছে M এর মান এখানে কি 0 আসে, নাকি M এর মান এখানে 0 আসে, নাকি M এর মান এখানে 0 আসে। দেখো এখন এখানে একটু বুঝার বিষয় আছে। দেখো এখানে কার মান কত ধরবা সেটা একটা বিষয় না। আচ্ছা, এটা একটু আমি করাই, না করালে পরে বলো যে স্যার আমি তো কিছু বুঝি না। আচ্ছা, একটু আগের চিত্রতে চলে আসি, দাঁড়াও, এখানে একটু করাইতে পারবো, এখানেও জায়গা নেই, এখানে জায়গা আছে। আচ্ছা, এখানে একটু করাই। এই যে একটু আগে একটা মান দিছিলাম না, দ্রুত একদম শর্টকাটে, বেশি সময় নিব না। মনে করো আমি একটা করাবো, বাকিগুলো তুমি পারবা। এই যে মনে করো USA-এর ক্ষেত্রে এভাবে লিখবা পরীক্ষার প্রশ্নে, USA-এর ক্ষেত্রে দেওয়া আছে আর কি দেওয়া আছে, USA-এর ক্ষেত্রে দেওয়া আছে কি দেওয়া আছে। প্রথমে দেখো, প্রথমে আমরা জানি হচ্ছে ওই দেশের প্রকৃত জনসংখ্যা,
প্রকৃত জনসংখ্যা, প্রকৃত জনসংখ্যা দিয়ে দিয়ে কমা দিবা, মান লিখবা হচ্ছে ওই যে কত কোটি দেওয়া, কত দেওয়া ছিল প্রকৃত জনসংখ্যা, সেটা হচ্ছে 10 কোটি। কত কোটি? 10 কোটি। আবার অন্যদিকে কাম্য জনসংখ্যা কি দেওয়া ছিল? কাম্য জনসংখ্যা মনে আছে 12 কোটি। কাম্য জনসংখ্যা হচ্ছে এটা হচ্ছে কি 12 কোটি। ওই তুমি দেখছো না ওখানে 12 লেখা আছে, মানে 12 কোটি। এখন আমরা জানি কি, আমরা কি জানি বলো তো? আমরা জানি হচ্ছে কাম্য জনসংখ্যা এভাবে করে একেবারে প্রতিটা দেশের জন্য একটা একটা করে করতে হবে। কাম্য জনসংখ্যা সমান m সমান উপরে হবে a মাইনাস ও ডিভাইডেড বাই ও। এখন নিজে করো তো, a মানে হচ্ছে কত? a মানে হচ্ছে কত? অ্যাকচুয়াল পপুলেশন, তার মানে 10, এই 10 কোটি না, 10 কোটি হলে 10 3টা শূন্য হবে, মাইনাস 12 কোটি। তাহলে প্রথমে 12, এরপরে 2টা শূন্য, এরপর আবার 2টা শূন্য, এরপর আবার 3টা শূন্য, ঠিক ডিভাইডেড বাই 12 কোটি। প্রথমে 12, এরপরে 2টা শূন্য, এরপরে 2টা শূন্য, এরপরে 3টা শূন্য একসাথে। এটা দেখো, এটা কার জন্য? এখন মান কি আসে এটা তুমি বলো তো, মান তুমি আমাকে কমেন্টে জানাও। মান যদি ধনাত্মক আসে, মানে পজিটিভ মান আসে, তার মানে অধিক জনসংখ্যা। মান যদি ঋণাত্মক আসে, তাহলে হবে কম জনসংখ্যা। মান যদি শূন্য আসে, তাহলে হবে কাম্য জনসংখ্যা। এই 3টা মানের বাইরে অন্য কোনো মান আসবে না, তুমি মিলাই দেখিও। একইভাবে তুমি ওই যে সৌদির জন্য একটা করো, আবার একই রকমভাবে তুমি বিডি বাংলাদেশের জন্য একটি করো। মানে আমি যে সূত্র এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম, একই রকমভাবে যে প্রকৃত জনসংখ্যা এত, কাম্য জনসংখ্যা সবার জন্য 12 কোটি, কারণ আমরা চিত্রের মাধ্যমে দেখেছিলাম যে কাম্য জনসংখ্যা সবার জন্য কি 12 কোটি। আচ্ছা, সারা জীবনের জন্য কাম্য জনসংখ্যা কত হবে একটু আমি বলি। যে তালিকা দেওয়া থাকুক, তুমি দেখবা জনসংখ্যা এবং মাথাপিছু আয়, দেখবা মাথাপিছু আয় একটু সবচেয়ে বেশি আর জনসংখ্যার পরিমাণ তুলনামূলক কম। মাথাপিছু আয় সবচেয়ে বেশি, জনসংখ্যার পরিমাণ তুলনামূলক কম। মাথাপিছু আয় সবচেয়ে বেশি, জনসংখ্যার পরিমাণ তুলনামূলক কম। সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা। সেটাকে কাম্য জনসংখ্যার জন্য তুমি বাকি অঙ্ক করবা। তাহলে বাংলাদেশের জন্য করো, সৌদি আরবের জন্য করো, করার পরে কোনটা কাম্য জনসংখ্যা আমাকে কমেন্ট করে জানাও, আমি উত্তর দিয়ে দিব তোমাদেরকে যে কোনটা কাম্য জনসংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে আমাকে বলি, আশা করি বুঝবা, এটা কঠিন কিছু না। আচ্ছা, এরপরে যদি বলো যে এখানেই তো, আচ্ছা এরপরে আমরা পরবর্তীতে যাচ্ছি। তাহলে পরবর্তীতে যদি যাই, তাহলে দেখো এই যে কাম্য জনসংখ্যার যে তত্ত্বটা আমরা তোমাদের সামনে তুলে ধরেছি, সেটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটা একটু দেখতে হবে। কাম্য জনসংখ্যা তত্ত্বের অনুমিত শর্ত, মানে কখন এটা কার্যকর হবে, কখন এটা প্রযোজ্য, সেই বিষয়টা আমাদেরকে একদম খোলামেলায় দেখতে হবে। মানে অনুমিত শর্ত মানে কখন এটা প্রযোজ্য হবে। 1 নাম্বার, জনসংখ্যা বৃদ্ধির সময় মোট জনসংখ্যা ও দক্ষ জনসংখ্যার অনুপাত স্থির। তার মানে দেখো, জনসংখ্যা বৃদ্ধির সময়টা স্থির থাকবে, মোট জনসংখ্যা স্থির থাকবে, দক্ষ জনসংখ্যা স্থির থাকবে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির সময় স্থির থাকবে, মোট জনসংখ্যা স্থির থাকবে, দক্ষ জনসংখ্যা স্থির থাকবে। জনসংখ্যা বৃদ্ধির সময় স্থির থাকবে, মোট জনসংখ্যা স্থির থাকবে, দক্ষ জনসংখ্যার অনুপাত কি থাকতে হবে? স্থির থাকতে হবে। এটা হচ্ছে আমার 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন দেখো, দেশে পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান। পূর্ণ নিয়োগ মানে সম্পদের দক্ষ ব্যবহার। এই যে সম্পদের দক্ষ ব্যবহার বিদ্যমান থাকবে। সম্পদের দক্ষ ব্যবহার হবে, পূর্ণ নিয়োগ হবে আর কি, পূর্ণ নিয়োগ হবে। আর সম্পদের দক্ষ ব্যবহার হলে কি হবে জানো? সর্বোচ্চ উৎপাদন হবে। কি হবে? সর্বোচ্চ উৎপাদন হবে। সর্বোচ্চ কি হবে? উৎপাদন হবে। আর সর্বোচ্চ উৎপাদন হলে কি হবে বলো তো? সর্বোচ্চ আয় হবে। সর্বোচ্চ কি হবে? আয় হবে। আচ্ছা, সর্বোচ্চ আয় হলে কি হবে? সর্বোচ্চ মাথাপিছু আয় হবে। সর্বোচ্চ কি হবে? মাথাপিছু আয় হবে। আর সর্বোচ্চ মাথাপিছু আয় হলে কি হবে? জীবনযাত্রার মান বাড়বে। জীবনযাত্রার মান কি? বাড়বে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। মানে দক্ষ ব্যবহার হলে সর্বোচ্চ উৎপাদন, সর্বোচ্চ উৎপাদন হলে সর্বোচ্চ আয়, আর সর্বোচ্চ আয় হলে সর্বোচ্চ মাথাপিছু আয়, সর্বোচ্চ মাথাপিছু আয় হলে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর 3 নাম্বার উন্নত জ্ঞান সংস্কৃতি জীবনযাত্রার উপস্থিতি। মানে উন্নত জ্ঞান ব্যবহার থাকবে, সংস্কৃতির ব্যবহার থাকবে, জীবনযাত্রার উপস্থিতি থাকবে। আচ্ছা, পর্যাপ্ত জনশক্তির কর্মোদ্যম। মানে পর্যাপ্ত জনশক্তির কর্মোদ্যম মানে তাদের যথেষ্ট আগ্রহ থাকবে কাজ করার, সম্পদ ব্যবহার করার। 5 নাম্বার,
কর্মক্ষম জনসংখ্যার মাথাপিছু উৎপাদন ঘন্টা স্থির। কর্মক্ষম জনসংখ্যার মাথাপিছু উৎপাদন ঘন্টা কি থাকবে? স্থির থাকবে। এরপরে 6 নাম্বার নির্দিষ্ট সময়ে কোনো দেশে যেমন প্রাকৃতিক সম্পদ স্থির, কারিগরি কৌশল স্থির, আবার মূলধনের পরিমাণ স্থির। তাহলে দেখো প্রাকৃতিক সম্পদ স্থির, কারিগরি কৌশল স্থির, মূলধনের পরিমাণ স্থির। প্রাকৃতিক সম্পদ স্থির, কারিগরি কৌশল স্থির, মূলধনের পরিমাণ স্থির। প্রাকৃতিক সম্পদ স্থির, কারিগরি কৌশল স্থির, মূলধনের পরিমাণ স্থির থাকবে। আশা করি এই সবগুলো বিষয় তুমি অনুমিত শর্তগুলো বুঝতে পেরেছো। এখানে কঠিন কিছু নেই, জাস্ট একটু বুঝে পড়া। এগুলো আসলে যিনি প্রবক্তাকার সানরাইজ ওনার মতো এই জিনিসগুলা তুমি জাস্ট একটু পড়ে নিলে আশা করি বুঝবা। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ওই যে অর্থনীতির একটা মজার বিষয় আছে, সেটা কি জানো? মানে এমন কোনো তথ্য নাই, এমন কোনো আলোচনা নাই যেটার ব্যতিক্রম নাই, উল্টা ঘটবেই ঘটবে। এটাই হচ্ছে অর্থনীতি। অর্থনীতি মানে উল্টা ঘটতে হবে। আচ্ছা, কাম্য জনসংখ্যা তত্ত্বের সমালোচনা কি কি সমালোচনা একটু আমরা দেখি। কাম্য জনসংখ্যা তত্ত্বের কি কি সমালোচনা আছে। 1 নাম্বার, কাম্য জনসংখ্যা নির্ণয় অসুবিধাজনক। হ্যাঁ, এই যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কতজন মানুষ হলে কাম্য সেটা নির্ণয় করা কি অসুবিধাজনক, মানে কতজন হলে যেটা কাম্য হবে সেই জিনিসটা নির্ণয় করা কি অসুবিধাজনক। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মৌলিক তত্ত্বের অভাব। এখানে যেই তত্ত্বগুলো আলোচনা করা হয়েছে সেখানে কিন্তু মৌলিক কোনো কিছু নেই, জাস্ট এমনি কল্পনা করে অনুমান করে জিনিসটা করা হয়েছে, মৌলিক কোনো কিছু নেই। 3 নাম্বার, বাস্তব অবস্থা বিশ্লেষণে অসমর্থ, মানে একটা দেশের বাস্তব অবস্থা কীরকম সেই বিষয়টা পরিপূর্ণ আলোচনা করতে পারে না, সেটা বিশ্লেষণ করতে পারে না, সেটা কি করতে পারে না? বিশ্লেষণ করতে পারে না। 4 নাম্বার, মাথাপিছু আয়ের সঠিক পরিমাপ অসম্ভব। মাথাপিছু আয়ের সঠিক পরিমাপ কি অসম্ভব? মাথাপিছু আয় যে সর্বোচ্চ কত হবে সেটা পরিমাপ করতে পারে না। 5 নাম্বার, তত্ত্বটি হচ্ছে খাঁটি জড়বাদীদের। তত্ত্বটি কাদের? খাঁটি জড়বাদীদের। আশা করি এই বিষয়ে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবা, কোনো কিছু তোমার মধ্যে ঘাটতি থাকবে না। এখন তোমাদের সামনে যে বিষয়টা আমি উপস্থাপন করেছি একটু মনোযোগ দিয়ে দেখো। কাম্য জনসংখ্যা তত্ত্বের ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের চেয়ে উন্নত কিনা একটু আলোচনা করি। যে কাম্য জনসংখ্যা তত্ত্বটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের চেয়ে উন্নত কিনা একটু আলোচনা করি। হ্যাঁ, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উন্নত, তবে ম্যালথাসের জনসংখ্যা হচ্ছে যারা অনুন্নত রাষ্ট্র, অনুন্নত দেশের জন্য বেশি কার্যকর। আবার কাম্য জনসংখ্যা তত্ত্ব উন্নত দেশের জন্য বেশি কার্যকর। কথা একটু শুনিও, মানে অনুন্নত আর উন্নত দেশের মধ্যে কি কার্যকর। এখন দেখি যে বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ দেখো, 1 নাম্বার বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে কাম্য জনসংখ্যা তত্ত্বটি অনেক বেশি বিশ্লেষণ করা হয়েছে। আবার ম্যালথাসের জনসংখ্যাতে বিশ্লেষণের পরিমাণ কি কম, মানে বিশ্লেষণের পরিমাণটা কি কম। 2 নাম্বার, তত্ত্ব দুটির বৈশিষ্ট্য, মানে তত্ত্ব দুটির যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে ম্যালথাসেরটাও 100% না, আবার তোমার হচ্ছে কাম্য জনসংখ্যাও 100% না। তবে উন্নত দেশের জন্য ম্যালথাসেরটা প্রযোজ্য না, আর অনুন্নত দেশের জন্য প্রযোজ্য, এটাই হচ্ছে। আর 3 নাম্বার, জনসংখ্যা বৃদ্ধির পার্থক্য। জনসংখ্যা যে বৃদ্ধির কথা বলেছে দুইটাতে, যে এই বৃদ্ধির মধ্যে পার্থক্য আছে। যেমন তোমার জনসংখ্যা বৃদ্ধি পায় বলেছে জ্যামিতিক হারে, এখন জ্যামিতিক হারে সবসময় প্রযোজ্য না। আবার কাম্য জনসংখ্যা কতটুকু হবে সেটাও কাম্য জনসংখ্যাতে বলা নাই, মানে স্পেসিফিক কোনো উল্লেখ নাই, সেজন্য এটা বৃদ্ধির পার্থক্য রয়েছে। 4 নম্বর হচ্ছে অশান্তি। অশান্তি মানে হচ্ছে এই যে কাম্য জনসংখ্যা তত্ত্ব যে মহামারী ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছে সবগুলো কিন্তু শান্তি আনে না, এগুলো কিন্তু অশান্তি আনে। যেমন একবার মহামারী হওয়া, মনে করো পুরো বিশ্বে 2020 সালে করোনা আসে, 20-এই তো মনে হয় করোনা আসে, হ্যাঁ 20-এ, এই 20-এর করোনা আসে, এটা কিন্তু 2001 আজকে প্রায় কত সাল, কিন্তু তারপরেও এই করোনার প্রভাব এখনও কিন্তু যায় নাই। তার মানে এইটা অশান্তি। ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তুলনা করলে তোমার হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্বটা তুলনামূলক উন্নত। জনসংখ্যা বৃদ্ধির ফলাফল নিয়ে যে আলোচনা করা হয়েছে সেখানে কাম্য জনসংখ্যা তত্ত্বের আলোচনাটা তুলনামূলকভাবে কি মানে খুব বেশি ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, সর্বশেষ আমরা যেটা দেখব ম্যালথাসের তত্ত্ব এবং কাম্য জনসংখ্যা তত্ত্বের মধ্যে পার্থক্য, মানে দুইটার মধ্যে কি কি পার্থক্য আছে সেই পার্থক্যের আমরা বিষয়গুলো দেখব, মানে কি কি পার্থক্য আছে। 1 নাম্বার, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। 1 নাম্বার দেখো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। দেখো, কেবল খাদ্য উৎপাদনের সাথে জনসংখ্যার সম্পর্ক দেখানো হয়, মানে খাদ্য উৎপাদনের সাথে জনসংখ্যার সম্পর্ক দেখানো হয়। আবার এদিকে উৎপাদনের সাথে মাথাপিছু আয়ের সাথে অর্থনৈতিক দক্ষতার সাথে জনগণের সমৃদ্ধি ইত্যাদির সাথে তোমার কি হয় সম্পর্ক দেখানো হয়। তাহলে দুই ক্ষেত্রে দুইটা। আচ্ছা, 2 নাম্বার, কৃষিক্ষেত্রে শুধুমাত্র
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর, এটা কে বলেছে? এটা হচ্ছে ম্যালথাসের। আচ্ছা, এই তত্ত্বটি কৃষিক্ষেত্রে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিও কার্যকর হয় বলে স্বীকার করে। হ্যাঁ, মানে উৎপাদনের পরিমাণ ক্রমবর্ধমানও হয়, মানে উৎপাদনের পরিমাণ বাড়ে, এটাও ঠিক আছে এখানে। আচ্ছা, 3 নম্বর পার্থক্য, বৈদেশিক বাণিজ্য প্রসারের বিষয়ে কোনো ধারণা নেই। মানে বৈদেশিক বাণিজ্য যদি প্রসার করা যায়, বৈদেশিক বাণিজ্য যদি সম্প্রসারণ করা যায়, বৈদেশিক বাণিজ্য যদি বৃদ্ধি করা যায়, এটা নিয়ে কোনো কথা বলে নাই। অন্যদিকে বৈদেশিক বাণিজ্যের প্রসারের ফলে দেশের সম্পদের যে বৃদ্ধি ঘটে তা এই তত্ত্বে ধারণা প্রদান করা হয়েছে। দেশের সম্পদের যে বৃদ্ধি ঘটবে এই তত্ত্বে সেটা ধারণা করা হয়েছে। 4 নাম্বার, কেবল খাদ্য উৎপাদনের সাথে জনসংখ্যার সম্পর্ক দেখানো হয়েছে। কেবল খাদ্য উৎপাদনের সাথে কার? জনসংখ্যার সম্পর্ক দেখানো হয়েছে। তাহলে আর এক্ষেত্রে প্রসারিত ধারণা দেয়, কাম্য জনসংখ্যা তত্ত্ব প্রসারিত ধারণা দেয় এবং পৃথিবীর সকল দেশে এই তত্ত্বের গ্রহণযোগ্যতা অনেক বেশি। 5 নাম্বার, স্থবির ধারণা প্রকাশ পায়, এটা একদমই স্থির ধারণা প্রকাশ পায়। অন্যদিকে অধিক বাস্তব ধারণা প্রকাশ করে। হ্যাঁ, বাস্তবিক ভাই বললাম না, এটা হচ্ছে অনুন্নত দেশের জন্য, অনুন্নত দেশের জন্য বেশি, অনুন্নত বা উন্নয়নশীলও বলতে পারো, উন্নয়নশীল, তাহলে আমার দেশের জন্য প্রযোজ্য। আর এটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে উন্নত দেশের জন্য প্রযোজ্য। এই হচ্ছে আমার পার্থক্যের বিষয়। আশা করি ইনশাল্লাহ এভাবে একটু গুছিয়ে পড়াশোনা করলে স্বপ্ন তোমারই পূরণ হবে। তোমরা